সেদিন আমি মরিনি রে মা, সেদিন আমার উপর কোনো আক্রমণও হয়নি। এসব তুমি কি বলছো বাবা? তার মানে সেদিন আমরা তোমাকে ভেবে অন্য কাউকে? হ্যাঁ রে মা, যাকে তোরা পুড়তে দেখেছিলি সে আমি নই, আমার যমজ ভাই আনন্দ। কি হলো, হঠাৎ হুমড়িকে পড়ে গেলে কেন? ভাই দরজার বাইরে দাঁড়িয়ে তুমি কি করছিলে? হাড়ি পেতে আমাদের কথা শুনছিলে নাকি? এটা আপনি কি বলছেন আঙ্কেল? না না, আসলে আমি এই ঘরেই আসছিলাম, আসতে কি দরজায় নক করতে যাব, মা তখন ডাকলো আর আমি টাল সামলাতে না পেরে ঢুকে পড়লাম। দেখো বাবা, এখানে টাল সামলাতে না পেরে পড়ে গেলে ঠিক আছে, কিন্তু অন্য জায়গায় যেন টাল কেউ না। না না না, আসলে আপনারা এসছেন তাই শুনে দেখা করতে এলাম। না অনি, তুই এখানে আসছিলি না, তুই দরজায় কান পেতে শোনার চেষ্টা করছিলি ভেতরে কি কথা হচ্ছে। কি এমন কথা হচ্ছিল যে সেটা শোনার জন্য তুই আর এখন এদের কাছে মিথ্যে কথা বলছিস? ওই তো মাও চলে এসছে। মা এসো এসো না। এই শোনো, অমৃতা এই অসময়ে আমাদের জন্য এক গাতা ব্যবস্থা করে ফেলেছে। চলো আমরা ডিনারটা সেরেই নি, আমাদের তো আবার বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, অসুস্থ বন্ধুকে দেখতে এলাম, একটু কথা বলি। না না, আরে আমি তাড়া দিইনি, বলছি দাদা এখন আপনি একটু বেটার ফিল করছেন তো? হ্যাঁ হ্যাঁ, অমরেশবাবু একদম ফিট হয়ে যাবে। আপনার বন্ধু তাড়াতাড়ি শুধু সুস্থ হয়ে উঠুক, আর কিছু চাই না। বিশ্বাস করুন, ওর মতন একজন মানুষ হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে পড়লেন, খুব চিন্তা হচ্ছিল। বৌদি একদম চিন্তা করবেন না, কালকেই দেখবেন অমরেশবাবু একদম দৌড়চ্ছে টকবক টকবক করে। আপনার এবার খেতে চলুন, আসুন। দাদা আসি তাহলে, ভালো থাকুন। অনুরাগ, বাবার ঠিকঠাক মতো একটু খেয়াল রেখো, কেমন? নিশ্চয়। আসলাম অমরেশবাবু। তোমার যমজ ভাই? হ্যাঁ, অবিকল আমার মতো দেখতে, কিন্তু স্বভাব চরিত্র একেবারে আমার বিপরীত। আসলে অসৎ সঙ্গে পড়ে গিয়েছিল তো, তাই অনেক বদগুণ, যেমন লোক ঠকানো, চুরি, চোরচুরি, এইসব ওর মধ্যে ছিল। জানিস মা, বাবা মারা যাবার পরে মা সামলাতে না পেরে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তারপর থেকে বহু বছর ওর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, কিন্তু যেদিন আমি তোর ক্রিকেট কিট কিনতে বেরোলাম, কলকাতায় গেলাম, সেদিন হঠাৎ আনন্দর সঙ্গে আবার দেখা হয়ে গেল, আর সেটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। ও আমার সঙ্গে ইমোশনালি কথা বলে ওর বাড়ি নিয়ে যাবে বলে কলকাতা থেকে অনেকটা দূরে একটা জায়গায় আমায় নিয়ে গেল। তারপর আমার টাকা পয়সা, ক্রিকেট কিট সমস্ত কিছু কেড়ে নিয়ে আমাকে নিঃস্ব করে দিয়ে ও চলে গেল। বাবা, আমি কিন্তু সবটা শুনেছি। আমি একটাই কথা বলবো, আমাকে বাঁচা অনুরাগ, আমাকে বাঁচা। বাবা,
তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো। কেউ কিচ্ছু জানবে না। আমি তো বুঝি ব্যবসার একটা কালো দিক আছে। আমাদের ব্যবসা করতে গেলে অনেক কিছু করতে হয়, সেগুলো সেগুলো পাঁচকান করলে চলে না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। কিন্তু লোকে তো সেটা বুঝবে না, তাই না? লোকে তো বলবে দুর্নীতির দায় মহান ব্যবসায়ী অম্বরীশ আচার্য ধৃত। তারপর পুলিশ যখন বাড়িতে এসে হ্যাচড়াতে হ্যাচড়াতে মানে হাত করা পরিয়ে তোমায় নিয়ে যাবে, তোমার মান সম্মান তো সব জাস্ট, আমি জাস্ট ভাবতে পারছি না। আমার ভাবলি না কেমন একটা হচ্ছে। তোমার জন্য খুব চিন্তা হচ্ছে আমার বাবা, সিরিয়াসলি। আচ্ছা বাবা, আমার মনে হয় একটা উপায় আছে এই সব কিছু থেকে তোমাকে বের করার। হ্যাঁ বাবা, আমি ভাবছিলাম যদি তুমি নিজেকে পুরোপুরি সমাজসেবার কাজে নিয়োগ করে ফেলো, মানে ব্যবসা থেকে দূরে সরিয়ে নিজের একটা অন্য ইমেজ ক্রিয়েট করো। মানে ভেবে দেখো, তুমি যদি সমাজসেবা করো, মানে তোমার হয়ে কথা বলার অনেক লোক দাঁড়িয়ে যাবে। মানে তুমি যাদের সেবা করছো তারা তোমার হয়ে কথা বলবে, তোমার হয়ে লড়বে। কি বাবা, আমি কি ভুল বলছি? আমার মনে হয় এটাই একমাত্র রাস্তা। তুমি তাই করো। আমি তো ব্যবসাটা সামলাচ্ছিলাম এতদিন, তুমি তোমার ঘাড়ে যে যে দায়িত্বগুলো রেখেছিলে সেগুলো আমার ঘাড়ে দিয়ে দাও। আমি পুরোটা সামলাচ্ছি, তুমি এসব থেকে দূরে চলে যাও। আমি পুরোটা দেখে দেবো। আমার বাবাকে আমি ফার্স্টে দেবো না, আই প্রমিস। এটা ভালো হবে না? কি বলো তুমি? জানিস মা, অন্য কোনো উপায় না দেখে কোনো রকমের টাকার জোগাড় করে আমি বাসে করে ব্যান্ডেল চলে এলাম। কিন্তু বাড়ি ঢুকতে গিয়ে দেখলাম সুনন্দদা এইভাবে ছেড়ে চলে গেলেন আমাদের। সত্যি মানুষ যে কিভাবে মরে কেউ বলতে পারে না। এসব কি বলছে এরা? আমি তো এখানে, আমাকে কেন মৃত বলছে? এরা এখানে কি করছে? এরা তো সেই সঞ্জয় বোসের লোক। আমাকে মারার হুমকি তো এরাই দিয়েছিল। কিন্তু এরা আমার বাড়িতে কেন? কি করছে? না, সামনে যাওয়াটা উচিত হবে না। ওদের চোখে পড়ে গেলে কিন্তু এখান থেকে তো কিছুই বুঝতে পারছি না। উঠোনে ওই মৃতদেহ কার? কি করে জানবো আমি? কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। হ্যাঁ সঞ্জয় স্যার, সুনন্দা শেষ। হ্যাঁ একদম। হ্যাঁ স্যার, সুনন্দ দাস শেষ। তাহলে কি
ওর ফ্যামিলিকে কিছু করার দরকার আছে? স্যার আপনি বলেছিলেন মালটা বেঁচে থাকলে ওর ফ্যামিলিকে ভয় দেখাতে, সুনন্দা দাসের বদলে ওর মেয়ে বউয়ের জান নিয়ে নিতে। কিন্তু এখন তো সব খেল খতম। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমার মৃতদেহ, আর শুনলাম আমি মারা গেছি বলে সঞ্জয় বোসের সে কি উল্লাস। আমি আমি খুব ভয় পেয়ে গেলাম রে মা। দেখ মা, আমার মতো একটা সাধারণ মানুষের আর কি করা ছিল বল? আমি ভয় পেলাম তোদের জন্য, তোর জন্য, সোমার জন্য, চুমকির জন্য, আমার মায়ের জন্য, তোদের মায়ের জন্য। মনে হলো সঞ্জয় বোসের লোকেরা যেটা বলল সেটা যদি সত্যি হয়, যদি জানতে পারে যে সত্যি সত্যি আমি মরিনি, তাহলে তো ওদের পুরো রাগটা গিয়ে পড়বে তোদের ওপর। তোদের যদি শেষ করে দেয়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলতে পারিস মা? তাই ঠিক করলাম তোদের বাঁচিয়ে রাখার জন্যে আমি সারা জীবন মৃতই হয়ে থাকবো এই দুনিয়ার কাছে। এত বড় একটা অন্যায় তুমি মেনে নিলে বাবা, কিন্তু তাতে কি লাভ হলো? যে সঞ্জয় বোসের জন্য আমাদের গোটা জীবনটা তছনছ হয়ে গেল, সে তো শাস্তি পেল না বাবা। তুমি কেন তার বিরুদ্ধে কিছু করলে না? শোন মা, শোন, নিজের পরিবারের প্রাণ রক্ষা করাটা প্রতিবাদ করার থেকে বেশি জরুরি মনে হয়েছিল রে মা। তাছাড়া সঞ্জয় বোসের মতো একটা ক্রিমিনালের সঙ্গে লড়াই করার জন্য আমাকে তো আরো শক্তি সঞ্চয় করতে হতো মা, আর সেটা তখন আমার কাছে ছিল না বলে আমার এক সাংবাদিক বন্ধু সমর সেনের সঙ্গে আমি যোগাযোগ করি। সমর সেন? উনি আমার সাথেও যোগাযোগ করেছিল জানো বাবা? করেছিল? আমার মনে হয়েছিল করবে। যাক, ও তোকে কি বলেছে সেটা আমি পরে শুনবো, আগে তুই আমার কথাটা শুনে নে। আমি ফোনে তাকে সব কথা জানাই। আমি তাকে জানাই যে সঞ্জয় বোসই হচ্ছে সুনন্দ দাসের খুনি। হ্যালো, ইয়েস ড্যাড। ড্যাড, আমাদের প্ল্যান তো পুরোপুরি সাকসেসফুল। মানে আমি তো জাস্ট ভাবতেও পারিনি যে এত সহজে পুরো ব্যাপারটা মিটে যাবে। তোমার ওই ভাড়া করা লোকটি আর স্পেশালি ওই মহিলা, দুজনেই এত ভালো অ্যাক্টিং করেছে, তোমাকে জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে দেখলে তোমার চোখ ধাঁধিয়ে যাবে ড্যাড। তাহলে বল, তোর ড্যাড কিরকম হিরে খুঁজে বার করেছে? ইয়েস ড্যাড, ইউ আর দ্য গ্রেট। ইয়েস, থ্যাংক ইউ সুইটহার্ট। আসলে কি জানিস, এই লোকটাকে প্রথম যখন আমি দেখি তখনই বুঝেছিলাম এই লোকটাই হবে আমার তুরুপের দাস। ও শোন না মামুনি, আমি তো এদিকে আর একটা কাজ ছেড়ে ফেলেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কি কাজ গো? অম্বরীশ আচার্যর মুখটা একদম বন্ধ করে ফেলেছি। আরে সে তো এখন অনুতাপের জ্বালায় জ্বলছে, নিজেকে পাপী মনে করছে। সে নাকি অনেক পাপ করেছে, অনেক কুকীর্তি আছে তার। হ্যাঁ ড্যাড, সে তো বুঝতে পারলাম, কিন্তু তুমি তার মুখ বন্ধ করলে কিভাবে? সিম্পল, বাইরে গিয়ে বললাম সুনন্দ দাসের কাছে মুখ যাতে না খুলে ওটাই দেখালাম। বেবি ফোন করেছে নাকি গো? একটা ফোনটা দাও না, একটু কথা বলবো। আরে দেখ তেরিকা, আর দাও না। দেখছো মেয়ের সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলছি, কানের সামনে থামো তুমি। আরে ইম্পর্টেন্ট কথা আছে। আরে ওই লোকটা উমার বাবা কিনা জানতে হবে তো। আরে দাও না ফোনটা। এই মামুনি, তোর মার সাথে একটু কথা বলতো, কি বলবে? এখন ফোন দাও করে ডিস্টার্ব করে যাচ্ছে।
আর শোন, আমি তোর সাথে পরে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুমি এখন আমার ফোনটা দাও। হ্যালো বেবি, দেখেছিস তোর বাবার মেজাজ কিরকম আমাকে খ্যাকা করে চলে গেল? আমারও তো ইচ্ছে হয় বল তোর সাথে কথা বলতে, তাই না বেবি? উফ, কি হয়েছে বলো তো মম? আচ্ছা তোমার এখন আমাকে এমন কি কথা বলার আছে যেটা তোমাকে এক্ষুনি বলতে হবে? কেন সবসময় ডিস্টার্ব করো বলো তো? তুইও আমার সাথে এইভাবে কথা বলছিস বেবি? কি হয়েছে তোর? আরে বাবা, আমার কি হবে? কিচ্ছু হয়নি আমার। আচ্ছা তুমি আজে বাজে কথা বলে কেন আমার সময় নষ্ট করছো? আমি বাজে কথা বলে তোর টাইম নষ্ট করছি? সমরও ভেবেছিল আমি মরে গেছি, কিন্তু আমার গলা শুনে আমাকে ও চিনতে পেরে যায়। আমি ওকে বলি যে সঞ্জয় একা সেই কাজটা করেছে না ওর সঙ্গে আরো কেউ জড়িত সেটা আমি জানি না। হতেই পারে যে সঞ্জয় বোসের যে কুকীর্তির খোঁজ আমি পেয়েছিলাম তার সঙ্গে অন্য কেউ জড়িয়ে আছে। এক মিনিট, ওনার সঙ্গী কে ছিল সেটা কি আপনি জানতেন? না আপনি কি জানেন সেটা? মানে ওনার কোনো হদিশ পেয়েছেন? তাহলে সেটা প্লিজ আমাদের জানান। জানি না, তবে সেই লোক অম্বরীশ আচার্য হতে পারে। এই বল না রে, তোরা কি প্ল্যান করছিস? উফ মম, প্লিজ স্টপ ইট। তোমার এই বাজে কৌতূহলটা কমাও তো। আর শোনো, আমাদের প্ল্যান বোঝার মতো বুদ্ধি তোমার এখনো হয়নি। তোমার বুদ্ধি তোর তো আমি জানি। বেবি, তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? হ্যাঁ মম, বলতে বাধ্য হচ্ছি, কারণ একই তোমার বুদ্ধির অভাব, আর তার উপর তোমার পেট পাতলা। কোনো কথাই তোমার পেটে থাকে না মম, সব কথা তুমি সবাইকে বলে দাও। সো প্লিজ, এই সব কথা শুনে তোমার কোনো লাভ হবে না। প্লিজ আমাদের প্ল্যান জানতে চেও না তুমি। বেবি আমি বেবি আমার মুখের উপরে ফোনটা এইভাবে কেটে দিল। আশ্চর্য, যে মমকে ছাড়া ওর এক মিনিটও চলতো না, এখন সেই মমকেও প্রত্যেক কথায় হেকেল করছে, সবসময় ইগনোর করছে, ইনসাল্ট করছে। কেন? কদিন ধরে আমি লক্ষ্য করছি যত কথা ওর ওই ড্যাডের সাথে। কি এত ফুসুর ফুসুর করছে ও? বাপ আর মেয়ে মিলে কি প্ল্যান করছে? আঙ্কেল, অম্বরীশ আচার্য আমার বাবা, সেটা কি আপনি জানেন? তোমাদের জীবনে আসার আগে তোমাদের সব খোঁজ খবর আমাকে নিতে হয়েছে অভিমন্যু। আর তুমি অত ভুলে যাচ্ছ, যারা আমাকে অ্যাপয়েন্ট করেছে তারা তোমাদের সম্পর্কে সব ইনফরমেশন আমাকে আগেই জানিয়ে দিয়েছে। সেই জন্যই জিজ্ঞেস করছি আঙ্কেল, আপনার কি এখনো মনে হয় যে আপনার এই মৃত্যু ষড়যন্ত্রের সাথে বাবা যুক্ত? হতেও পারে, আবার নাও হতে পারে। তার সঠিক প্রমাণ আমার কাছে ছিল না, খুঁজেও পাইনি। তবে সেই সময় সঞ্জয় বোসের সব থেকে কাছের মানুষ ছিলেন তোমার বাবা। আর আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি আর কাউকে বিশ্বাস করি না অভিমন্যু। আজকে তুমি আমার মেয়েকে অনেক উঁচু জায়গায় নিয়ে গেছো, তাকে একটা সিকিউরড লাইফ দিয়েছ, তাই বিশ্বাস করে তোমাকে এই কথাগুলো আমি বলতে পারছি। কিন্তু মানুষের এমন দানবীয় রূপ আমি দেখেছি অভিমন্যু, যে মানুষ জাতটাকে আমি ঘেন্না করি। শুধু একজন মানুষই সেদিন আমার পাশে দাঁড়িয়েছিল, আর সেই মানুষটার নাম সমর সেন। আমি যখন ভরসা করে ওর সামনে আসি, তখন ওই আমাকে
থাকার একটা বন্দোবস্ত করে দিয়েছিল। এসো 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 ভেতর, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো এসো এসো। এই নাও, এটার চেয়ে সেফ আর ভালো জায়গা তোমার জন্য আর নেই। এখানে তুমি নিশ্চিন্তে থাকতে পারবে। তোমায় যে কি বলে ধন্যবাদ জানাবো সমর। এই সময় তুমি যদি আমার পাশে এসে না দাঁড়াতে। বাবা, এসব কথা এখন রাখো। মনে রাখবে তুমি আমার বন্ধু, ঠিক আছে? আর এখন থেকে আমরা আমাদের লক্ষ্যের কথা ছাড়া আর কোনো কিছু নিয়ে ভাববো না। আর আমাদের একমাত্র লক্ষ্য হলো সঞ্জয় বোসের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা। আর সেটা যেদিন হয়ে যাবে সেদিন সুনন্দ দাস আবার আত্মপ্রকাশ করবে। প্রমাণ জোগাড় করে ফেলেছিলাম আমরা, কিন্তু কিন্তু তখনই একদিন সমর আমার কাছে উদ্ভ্রান্তের মতো হাঁপাতে হাঁপাতে আসে। সুনন্দ, সুনন্দ। সমর এই সময় কি ব্যাপার? কি ব্যাপার সমর, তোমাকে এরকম আছে কেন? কি হয়েছে? আমি যে প্রমাণ সংগ্রহ করছি সেটা ওরা জানতে পেরে গেছে। তার মানে ওরা জেনে ফেলেছে আমি এখনো বেঁচে আছি? না না, সেটা এখনো জানতে পারিনি আমি নিশ্চিত। তবে তবে আমি যে প্রমাণ সংগ্রহ করছি সেটা ওরা জানতে পেরে গেছে। আসলে আসলে সঞ্জয় বোস তো নিজে কিছু করছে না। ওই অম্বরীশ আচার্যর ছেলে অনুরাগ আচার্য, ও আমার পিছনে গুন্ডা লাগিয়েছিল, আমাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। আমি আমি যা হোক করে পালিয়ে প্রাণে বেঁচেছি। আমার খুব ভয় করছে সুনন্দ। ওই অনুরাগ আচার্য আমাকে বাঁচতে দেবেন। দাদা ভাই? তার মানে এসবের মধ্যে দাদা ভাই জড়িত?